শ্রীলা আচার্যের লেখা গল্প দাবিহীন। সকাল থেকে আজ মনটা বড়ই খারাপ লাগছে দীপ্তেশবাবুর। গতকাল অপেক্ষাতে নতুন কয়েকজন লোটা কম্বল নিয়ে উপস্থিত। গতকাল দুপুরে খাওয়ার পর অখিলেশ এসে পরিচয় পর্ব শুরু করেছিল। অপেক্ষাতে কয়েকজন নতুন মানুষ বাস করতে এসেছেন। অখিলেশ ছেলেটি অপেক্ষার সর্বময় কর্তা। নতুন কেউ এলে অখিলেশ আর সূর্যতপা সবার আগে এসে পরিচয় করিয়ে দেয়। দীপ্তেশবাবুর এই ছেলে মেয়ে দুটিকে বেশ ভালো লাগে। সদ্য বিবাহিত দম্পতি, খুব আপন করে এই শেষ বয়সের মানুষগুলোকে দেখাশোনা করে। কত বৃদ্ধ বৃদ্ধা জীবনের শেষ বয়সে এখানে এসে উপস্থিত হয়। দীপ্তেশবাবু আর কাবেরী দেবী 2 বছর ধরে অপেক্ষার বাসিন্দা। ছেলে রঙ্গন আর মেয়ে তিস্তা দুজনেই কর্মসূত্রে বিদেশে পাড়ি দিয়েছে এই কয়েক বছর আগে। মা বাবাকে নিয়ে গিয়েছিল একবার, কিন্তু তাদের মনে হয় এই মানুষ দুটো বিদেশে খাপ খাওয়াতে পারবে না, তাই অপেক্ষা শেষ বয়সে ঠিকানা হয়ে দাঁড়ালো। সব দিনগুলো যেন একটা নতুন দিন, কারণ রোজ কেউ না কেউ নতুন মানুষ এখানে আসছে। আলাপ হয়ে কথাবার্তা শুরু হতেই একটা দিন শেষ। কিন্তু গতকাল সর্বাণীকে যে এইভাবে দেখবে সেটা দীপ্তেশবাবু কল্পনাও করতে পারেননি। অখিলেশ যখন পরিচয় করাচ্ছিল, দীপ্তেশবাবু বারবার সুদূর অতীতে ফিরে যাচ্ছিল। রাতে খাবার টেবিলে একসাথে খেতে বসেছিল, কিন্তু সারা রাত ঘুম আসেনি। কারণটা কাবেরী দেবীর জানার কথা নয়। উনি লক্ষ্য করেছেন যে মানুষটা না ঘুমিয়ে সারা রাত এপাশ ওপাশ করেছে। সর্বাণী সেন সদ্য বিধবা, মেয়ে পারিজাত বিবাহিতা, মাকে দেখার কেউ নেই, তাই অপেক্ষা সেফ মনে হয়েছে মায়ের জন্য। সর্বাণীও দীপ্তেশকে দেখে একটু আনমনা তো হয়েছিল বটে, কিন্তু নিজেকে সামলে নিয়েছে। সকালবেলা বাগানে পায়চারি করতে করতে দীপেশবাবুর পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল। দীপ্তেশবাবু ফিরে যান সুদূর অতীতে। পাশাপাশি 2 বাড়ি, সেন বাড়ি আর সরকার বাড়ি। 2 বাড়ির কর্তা 2 বন্ধু, সেই হিসেবে দীপ্তেশ আর সর্বাণী 2 বাড়িতে অবাধ যাতায়াত। দীপ্তেশ অবশ্য সর্বাণী থেকে বেশ কিছুটা বড়। ছোটবেলা থেকেই একটা ভালো লাগা তৈরি হয়েছিল, যেটা বয়স বাড়ার সাথে সাথে প্রস্ফুটিত হয়েছিল। স্কুলের গণ্ডি পেরিয়ে দীপ্তেশ কলেজের দোরগোড়ায়। সর্বাণী তখন সদ্য কিশোরী। বয়সের ফারাকটা অল্প বিস্তর আছে। কলেজের সুন্দরী মেয়েদের কাছে দীপ্তেশ বেশ জনপ্রিয় ছিল। কলেজের পড়াশোনা, আড্ডা, ছাত্র আন্দোলন সব কিছু শেষে বাণীকেই খোঁজে দীপ্তেশের চোখ। দীপ্তেশ সর্বাণীকে আদর করে বাণী বলে ডাকত। বাণীও দিনের শেষে অঙ্ক আর ভূগোলের হিজিবিজি খাতা নিয়ে অপেক্ষা করত দীপ্তেশের জন্য। বলা বাহুল্য, প্রেমটা কিন্তু পড়াশোনার সাথে সাথেই বেড়ে উঠছিল। বাড়ির লোকজন অবশ্য এই ব্যাপারে একটু অসচেতনই ছিল বলা যায়। তাদের চোখে এই 2 চরিত্র নিছকই বাল্যখিল্যতার উদাহরণ। কিন্তু আপনাদের চোখে প্রেমিকার প্রেমিকার প্রেম বেশ পরিণত হয়ে উঠছিল। দীপ্তেশ খুব সুন্দর কবিতা লিখত। সেই কবিতার প্রথম ভাগীদার ছিল বাণী। বাণীর কড়া নিয়ম জারি ছিল, কবিতা আমার আগে কেউ যেন না পড়ে। দীপ্তেশ চাইতো বাণীকে বন্ধু মহলে পরিচয় করাতে। বাণী তাতে নারাজ। মনে মনে চাইতো না তা নয়, দীপ্তেশের চারপাশে কত সুন্দরী বান্ধবী ঘোরাফেরা করছে সেটা জানার কম আগ্রহ ছিল না। দীপ্তেশ কলেজ পাশ করে এবার চাকরির চেষ্টায়। অন্যদিকে বাণীরও বয়স 18 ছুঁই ছুঁই। বাড়িতে বিয়ের সম্বন্ধ আসা শুরু। আজ একজন, কাল একজন। বাণী কোনো খবর দিতে পারে না দীপ্তেশকে। দীপ্তেশ বাড়িতে নেই। এদিকে রঞ্জনের সাথে বাণীর বিয়ে ঠিক। বাড়িতে খুশির মেজাজ। দীপ্তেশ আজই ফিরেছে। ফিরেই বাণীর খোঁজ। বাণীর জন্য একটা কবিতা লিখেছে। নিম্নচাপের ভেজা অমাবস্যার আকাশ থেকে ঝরে পড়া সব বৃষ্টি ফোঁটায় লেগে আছে চাঁদের আলো। দূরে বসে ভাবি, আজ রাতে নিষিদ্ধ অভিসার তোমার শয্যায়। ইলশিগুড়ি ছন্দে টুপটাপ ঝরছে প্রেম, নিশ্চুপ অন্ধকারে সময়ের টিকটিক আদর। দীপ্তেশ জড়িয়ে ধরে বাণীকে, কাছে টেনে নেয়। কবিতাটা ধরিয়ে দেয়, আরও কাছে টেনে নেয় বাণীকে। বাণী দীপ্তেশের থুতনির কাছে, ঠোঁটের উপর ঠোঁট, আঙুলে জড়ানো আঙুল। বাণীর চোখে আজ জল। অকৃপণ ভালোবাসায় জড়িয়ে ধরে দীপ্তেশকে। শুধু একটা কথা, দীপ্তেশদা, তোমার কবিতা আর আমার নয়,
অঝরে বয়ে যাচ্ছে চোখের জল। দীপ্তেশ মানতে পারে না এই সত্য। বাণীর মুখে আজ বাঁধ না মানা কথা। জানো, আমায় বেনারসির রং লাল, আরও 4টে শাড়ি কেনা হয়েছে, সব তোমার পছন্দের রং। তুমি যেমন চাইতে ঠিক সেইভাবেই সাজব। কিন্তু ওরা বলেছে নূপুর পরতে পাই। জানো তো, ওটা আমার কোনোদিন পড়তে ভালো লাগে না। বিয়ের পরও আমার জন্য কবিতা লিখবে তো? আমায় ভালোবাসবে তো? দীপ্তেশ বুঝতে পারে না কি করবে। বাণী ছুটে চলে যায় নিজের বাড়িতে। দীপ্তেশের হাতে বাণীর বিয়ের কার্ড, পাত্র রঞ্জন চৌধুরী। আগামী 15ই মাঘ বাণীর বিয়ে। অপেক্ষার কেয়ারটেকার ডাক দেয়, কাকু চা দিয়েছি, কাবেরী কাকিমা আপনাকে ডাকছে। সম্বিত ফেরে দীপ্তেশবাবুর। ফিরে আসে ঘরে। চায়ে চুমুক দিয়ে আবার যেন কোথায় হারিয়ে যায়। চায়ের কাপটা নিমিষের মধ্যে শেষ করে খবরের কাগজ ওল্টাতে থাকে দীপ্তেশবাবু। সামনে পুজো। অপেক্ষাতে প্রাক পুজো প্রস্তুতি চলছে। সর্বাণী সেন ওরফে চৌধুরী ধীরে ধীরে পরিচিত হচ্ছে সকলের সাথে। কাবেরী দেবীর সাথেও টুকটাক কথাবার্তা হয়েছে। তবে দীপ্তেশবাবু স্মৃতিচারণে বেশি মগ্ন। একটা দাবিহীন সম্পর্ক এতগুলো বছর ধরে বহন করে চলেছেন। সর্বাণীকে না দেখলে হয়তো তার স্মৃতিচারণ কোনোদিন হতো না। দীপ্তেশবাবুর মনে পড়ে সর্বাণীর বিয়ের দিন শুধু বেনারসি পরে সাজগোজ ছাড়াই ছুটে এসেছিল। তুমি পারো না আমায় বিয়ে করতে? তুমি তো বলতে আমায় না সেজেই সুন্দর লাগে। তাহলে আজ কেন সাজতে বারণ করছো না? মুখে সর্বক্ষণের হাসি নিয়ে বলতে বলতে কেঁদে ফেলেছিল বাণী। সেদিনের ওই নিশ্চুপ উত্তর আজও কুড়ে কুড়ে খায় দীপ্তেশকে। বাণীর বিয়ে শেষ। বাণী শ্বশুর বাড়ি চলে গেল। আজ বাণীর বউ ভাত, ফুলশয্যা। দীপ্তেশ দুদিন কলেজ যেতে পারেনি। নতুন বউ, শাঁখা পলা। বাণী আজ সুন্দরী রমণী। রঞ্জনের আদর্শভাগে আজ বাণী পরিপূর্ণ। অষ্টমঙ্গলাতে এসে বাণী সবার আগে ঢোকে দীপ্তেশের বাড়ি। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে দীপ্তেশ বাণীর দিকে। সত্যি সুন্দর বাণী। আমার জন্য কটা কবিতা লিখলে শুনি? দীপ্তেশ বলে, কবিতার রকম ফের হয়েছে, হরফগুলো নতুন করে চিনতে একটু সময় লাগবে রে। বাণী চলে যেতে এই কদিনে দীপ্তেশ বুঝতে পেরেছে দীপ্তেশের কবিতা সৃষ্টি বাণীর হাত ধরে। বাণী ছাড়া সে অচল। কিন্তু সময় যে অন্য কথা বলে। সময়ের লুকোচুরিতে মানুষও দ্বিধাগ্রস্ত। বাণী ফিরে যায় শ্বশুরবাড়ি। দীপ্তেশের সাথে যোগাযোগ প্রায় ছিন্ন। দীপ্তেশ নিজেকে পড়াশোনা কাজকর্মে জড়িয়ে ফেলে। স্থির করে কোনোদিন বিয়ে করবে না। ছাত্র আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে ফেলে। বন্ধুত্ব গড়ে ওঠে কাবেরী, সৌমাল্য, অনিরুদ্ধ, হৈমন্তীর সাথে। কাবেরী আর অনিরুদ্ধ খুব কাছের বন্ধু, বলা যায় বেশ ঘনিষ্ঠ। কাবেরী একটু স্বেচ্ছাচারী গোছের, যেটা তৎকালীন সমাজ মানতে পারত না। আর এই স্বেচ্ছাচারিতার ফল যা আজও দীপ্তেশ বহন করে চলেছে। কাবেরী আর অনিরুদ্ধ এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়ে যে কাবেরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। দীপ্তেশ সবেমাত্র চাকরি পেয়েছে। বাণীকে খবর পাঠিয়েছে তার উন্নতির খবর। অবশ্য উত্তর আসেনি। কাবেরী যেদিন জানতে পারে সে মা হতে চলেছে, ছুটে আসে অনিরুদ্ধর কাছে। কিন্তু অনিরুদ্ধ এই ব্যাপার মানতে নারাজ। কাবেরী দিশাহীন হয়ে পড়ে। ও জানে যদি কেউ ওকে বাঁচাতে পারে সে দীপ্তেশ ছাড়া আর কেউ নয়। খুব কাছের বন্ধুত্বকে অসম্মানের হাত থেকে বাঁচাতে রাজি হয় কাবেরীকে বিয়ে করতে। বাড়ির সকলের অমতে গিয়ে আপন করে নেয় কাবেরীকে। কিন্তু শর্ত একটাই, সিঁদুর পরালেও কোনোদিন স্ত্রীর মর্যাদা আশা না করাই ভালো। বছর ঘুরতে জন্ম নেয় রঙ্গন আর তিস্তা, 2 যমজ সন্তান। দায়িত্ব কর্তব্য পালন, ছেলে মেয়ে দুটোকে পিতৃস্নেহে বড় করা, কোনো ত্রুটি রাখেনি দীপ্তেশ। রঙ্গন আর তিস্তা আজ প্রতিষ্ঠিত। কিন্তু পারিজাতকে দেখার পর কোথাও যেন দীপ্তেশ হোঁচট খেয়েছে। বাণীকে সেদিন আটকে রাখার ক্ষমতা দীপ্তেশের ছিল না। যদি পারত তাহলে সব কিছু অন্যরকম হতো। বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। দুপুরের খাবারের ডাক পড়ে। কাবেরী কিন্তু লক্ষ্য করেছে দীপ্তেশ কোথাও যেন একটু আনমনা। যে মানুষটা রোজ ঘড়ি ধরে চলে আজ এই প্রথম ঘড়ির কাঁটার বিপরীতে চলছে। অপেক্ষাতে সকলে একসাথে খেতে বসে। খেতে বসে বাণী লক্ষ্য করে দীপ্তেশকে।
সারাদিন কলেজ করে বাড়ি ফিরলে ডাক পড়তো বাণীর। মায়ের রান্না করা খাবারের থালা হাতে দাঁড়িয়ে দীপ্তেশের আবদার, তোর হাতের ছোঁয়া পাবার জন্যই এই থালাটা নিয়ে হাঁক পারি। রোজ বলি, তুই বুঝিস না। কই, আজ তো বললেন না। মনে মনে ভাবে বাণী। অখিলেশ জানায় মহালয়ার দিন অপেক্ষা থেকে কাছে পিঠে কোথাও ঘুরতে যাবার ব্যবস্থা হয়েছে। কাবেরী দেবী জানিয়ে দেয় তার পায়ের ব্যথা, তো সে যাবে না। এই দলে নাম লেখালো কয়েকজন। বাণী অবশ্য যাবার দলে হাত তুলল। আজ মহালয়া। অপেক্ষা থেকে আজ শহরতলির বাইরে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। এই কদিন বাণী আর দীপ্তেশ কথা বলার সুযোগ পায়নি। আজ সেই সুযোগ এসেছে। বাণীকে একা দেখে আর আটকে রাখতে পারে না দীপ্তেশ। কেমন আছো বাণী? বয়সের ভারে আজ বাণী তুই থেকে তুমিতে পরিণত হয়েছে। বাণী আজ অনেক ম্যাচিউরড। 40 বছর আগের বাণী আর আজকের বাণীর অনেকটাই তফাৎ। দীপ্তেশের ডাকে আজও অবহেলা করার ক্ষমতা বাণীর নেই। ভালো আছি গো, তুমি? তোমার জন্য সারা জীবন ভালো থাকতে চাই। দীপ্তেশের উত্তর, দীপ্তেশদা, তুমি এখনো কবিতা লেখো? কত বছর হয়ে গেছে তোমার কবিতা শুনিনি। জানো, পারিজাত খুব সুন্দর কবিতা লেখে, ঠিক তোমার মতন। বলতে থাকে বাণী। দীপ্তেশের ইচ্ছে করে বনানীকে খুব কাছের করে পেতে। বয়স বাড়লেও বাণীর প্রতি ভালোবাসা আজও সেই এক। বাণী কাবেরী আর দীপ্তেশের সম্পর্ক সম্বন্ধে ওয়াকিবহাল। 35 বছর আগে সেই দিনের পর ভেবেছিলাম তোমার সাথে আর কোনোদিন যোগাযোগ রাখবো না। কিন্তু অতীত যে এই অপেক্ষাতে এসে অপেক্ষা করছে তা বোঝার সাধ্য বুঝি ভগবানেরও নেই। তোমায় অনেক কথা বলার ছিল। রঞ্জনকে যে সত্যিটা বলতে পারিনি, আজ তোমায় বলতেই হবে। তুমি শুনবে তো আমার কথা? বাণী বলে। দীপ্তেশ বলে, আজ সব শুনব। শুরু হয় দীপ্তেশ আর বাণীর একত্র স্মৃতিচারণ। দীপ্তেশ আজ বাণীর সমস্ত কথা শোনার অপেক্ষায়। কাবেরীকে বিয়ে করার কথা বাণীর বাপের বাড়ির লোকের মুখে জানতে পারে। বাণী বলতে থাকে, সেদিন খুব জানতে ইচ্ছে করেছিল। এই জন্যই কি আমি ব্রাত্য হয়েছিলাম তোমার কাছে? যেদিন থেকে ভালোবাসা মানে বুঝেছি, সেদিন থেকে শুনেছি আমি তোমার ভালোবাসা। তাহলে কেন আমায় রঞ্জনের হাতে তুলে দিয়েছিলে? এতগুলো বছর যে সত্যিটা বহন করে বেড়াচ্ছি, সেটা আজ তোমায় না বললে অপরাধী থাকবো তোমার কাছে। কাবেরীর সাথে দীপ্তেশের বিয়ের পর বাণীর সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় দীপ্তেশের। কারণ বাণীর অভিমান। রঞ্জনের সাথে একসুতোয় বেঁধে জীবনটা চলছিল ঠিকই, কিন্তু দীপ্তেশের ভালোবাসার বাঁধনটাও কম মজবুত ছিল না। বিয়ের পর বাণী বুঝতে পারে রঞ্জনের সন্তান উৎপাদনের ক্ষমতা খুব কম, প্রায় নেই। বিয়ে 3 বছর কেটে যায়। বাণীর উপর শ্বশুরবাড়ির ভালোবাসাও ক্ষীণ হতে থাকে। একাল ও সেকাল। সবসময় ছেলেদের অক্ষমতাকে চোখে দেখতে নারাজ। লোকচক্ষুর দোষ বাণীর উপরেই বর্তায়। রঞ্জন এই ব্যাপারে নিরুত্তাপ। বাণীর ইচ্ছে করে ছুটে চলে যায় দীপ্তেশের কাছে, কিন্তু সময়ের হাতে বাঁধা সবাই। বাণী কিছুদিনের জন্য বাপের বাড়িতে আসে। হাজার অভিমান সত্ত্বেও আসে দীপ্তেশের সাথে দেখা করতে। কারণ ছিল কাবেরী ও তার 2 সন্তানকে দেখা। বাণী ঢোকে দীপ্তেশের ঘরে। ঘর ফাঁকা। ভুলির মায়ের থেকে জানতে পারে, কাকা কাকিমা তো হরিদ্বার গেছে গো দিদিভাই, আর নতুন বৌদি সে গেছে তার বাপের বাড়ি। বাড়িতে শুধু বড়দাদা ভাই আছে। সব কেমন যেন হয়ে গেছে দিদিভাই। তুমি তো আর আসো না। দাদাবাবু কত রাত করে ঘরে ফেরে। তোমার উপর কত হাঁকডাক করত। বাড়িটায় সব আছে গো, কিন্তু দাদাবাবু আর আগের মতো নেই গো। কেন যে লোকের পাপ নিজের ঘাড়ে নিল কে জানে বাপু। আকাশ থেকে পড়ে বাণী। এ কি শুনছে? রঙ্গন আর তিস্তা তাহলে কার সন্তান? ঘরে আসে দীপ্তেশ। ভুলির মা দীপ্তেশকে দেখে বিদায় নেয়। কেমন আছো? বাণী জিজ্ঞেস করে দীপ্তেশকে। ভুলির মা আর বাণীর কথোপকথন কিছুটা হলেও দীপ্তেশের কানে গেছে। সব তো শুনেছিস, আর কি জানার আছে? বলে দীপ্তেশ। কেন এমন করলে? এসেছিলাম তো কনের সাজে। সেদিন কেন পর করে দিলে? আমি ভালো নেই গো। অঝরে ঝরতে থাকে বাণীর চোখের জল। দীপ্তেশ আর আটকাতে পারে না নিজেকে। নিজের বাঁধনে বেঁধে নেয় বাণীকে।
বলতে থাকে দীপ্তেশ, সেদিন তোকে আটকাবার ক্ষমতা ছিল না। তুই যাবার পর বুঝেছিলাম আর কাউকে ভালোবাসতে পারবো না, তাই কাবেরীর বিপদের সাথী হলাম। আমি যে শুধু তোর রে পাগলি। বাচ্চা দুটো আমায় খুব ভালোবাসে, কিন্তু ওরা অনিরুদ্ধর মতনই খানিকটা স্বভাবে। আমার যে নিজের কেউ নেই তুই ছাড়া। আমায় আজ একটু ভালোবাসবি? বাণী উজাড় করে দেয় নিজের ভালোবাসা। দীপ্তেশের শক্ত বাঁধন সমস্ত যন্ত্রণাকে সোহাগে পরিণত করে। নতুন বন্ধনে আবদ্ধ হয় বাণী আর দীপ্তেশ। বাণী ফিরে আসে শ্বশুরবাড়ি। বাড়িতে খুশির উৎসব। জন্ম নেয় পারিজাত। নামটা বাণী রেখেছিল মেয়ের জন্য। পারিজাত সম্পূর্ণ দীপ্তেশের মতন একরোখা। যত দিন যায় পারিজাত তার বাবার মতন আদল পেতে থাকে। রঞ্জন অবশ্য এই নিয়ে মাথা ঘামায়নি। পারিজাত বড় হতে থাকে নিজের ছন্দে। দীপ্তেশ আজ হতবাক। বাণী বলে, রঞ্জন মারা যাবার কদিন বাদে আমি পারিজাতকে সত্যিটা জানাই। ও তো তোমার মতোই। প্রথমে মানতে চায়নি, পরে সব খুলে বলি ওকে। ও না এলে এই পৃথিবীতে যে আমার ঠাঁই হতো না, সেটা শুনে কেঁদে ফেলে মেয়েটা। ভেবেছিলাম হয়তো কোনো দিন তোমার দেখা পাবো না। তোমার বাড়ির ঠিকানা পরিবর্তন হয়েছে, ফোন নম্বরও নেই। আমায়ও দিয়ে যায় এখানে। সত্যি বলবো, তোমায় দেখে পাড়ির মুখটা ভেসে উঠছিল বারবার। সেই চোখ, সেই আদল। মেয়েটা রোজ একবার করে ফোন করে আমায়। আমি তোমায় দেখে ওকে সব জানিয়েছি। তোমায় একবার চোখের দেখা দেখবে বলে রোজ বলে। কিন্তু তুমি যে এই সত্যির থেকে অনেক দূরে, কি করে ওকে এখানে আসতে বলি? তুমি ওকে মানতে পারবে? ও যে তোমার নিজের আপন। এতগুলো বছর এই সত্যিটা বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম। জীবনের শেষ সময়ে এসে তোমাদের একসাথে দেখে যেতে চাই। দীপ্তেশের যেন ভাষা হারিয়ে যাচ্ছে। সারা জীবন অন্যের সন্তানকে প্রতিপালন করে গেলাম, আর নিজের সন্তানের মুখটাও দেখিনি। আজ দীপ্তেশের চোখে জল। খুশি না দুঃখ, সেটা বোঝার অবকাশ দীপ্তেশের মাথায় আসে না। পারিজাতকে একবার আসতে বলো, দীপ্তেশ বলে। পারিজাতও যে তোমার অপেক্ষা করছে। সুদূর বিদেশ থেকে রোজ জানতে চাই তোমার সাথে আমার কথা হয় কি না। আজ ওকে সব বলবো। তোমার মেয়ে তোমার অপেক্ষায় দিন গুনছে। দীপ্তেশের আজ অপেক্ষা পারিজাতের জন্য। সারাদিনের শেষে সবাই অপেক্ষাতে ফিরে আসে। আজ দীপ্তেশের অনেক কিছু বলার আছে কাবেরীকে। কাবেরী দীপ্তেশকে ঘরে ঢুকতে দেখে জিজ্ঞেস করল, কেমন ঘুরলে? দীপ্তেশ বলে, বেশ ভালোই। তুমি কি আজ তাড়াতাড়ি শুয়ে পড়বে? তোমার সাথে কিছু কথা ছিল। কাবেরী একটু অবাক হয়। এত বছরে এই প্রথম দীপ্তেশ কিছু কাবেরীকে বলতে চায়। রাতে খাওয়া দাওয়া সেরে দীপ্তেশ বিছানায় শুয়ে ভাবে। বাণীর কথাগুলো কানে বাজতে থাকে। মনে মনে ভাবে, আজ থাক, কাবেরীকে আজ কিছু বলবো না। আজকের দিনটা শুধু নিজের হয়েই থাক। পারিজাতকে ছুঁয়ে দেখার একটা অদম্য ইচ্ছা জাগছে শরীরে। রঙ্গনাথ তিস্তা যখন জন্মেছিল, ওদের নরম হাত দুটো ধরতে খুব ভালো লাগতো। বাণী বলল, পারিজাত নাকি পুরো তার বাবার মতন। চোখ বুজে দীপ্তেশ নিজের কল্পনার পারিজাতকে দেখার চেষ্টা করতে থাকে। সেও নাকি সুন্দর কবিতা লেখে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, কত দূরে থাকে। শুনলাম ওর নাকি দুটো মেয়ে। কে জানে তারা কেমন দেখতে। ইচ্ছে জাগে একবার ফোন করে কথা বলার। বাণী ফিরতেই মেয়ের ফোন। কেমন ঘুরলে মা? আঙ্কেলের সাথে দেখা হয়েছিল? তোমাদের কথা হয়েছে? আঙ্কেল আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? কি গো মা, কিছু বলো। এক নিঃশ্বাসে বলে যায় পারিজাত। বাণী বুঝতে পারে এ এক অমোঘ রক্তের টান, যা দীপ্তেশ আর পারিজাত ছাড়া আর কারোর বোঝার সাধ্য নেই। বাণী বলে, তোরা পুজোয় এখানে আয়, তুপাই আর তাতাইকেও নিয়ে আসবি। হ্যাঁ রে, কুন্তলকে কিছু জানিয়েছিস? আমার মনে হয় ওকে কিছু জানাস না। তুই খারাপ থাকলে যে আমি চিরকাল তার দায়ী হয়ে থাকব। পারিজাত দৃঢ়কণ্ঠে বলে, ওকে না জানালে সারা জীবন মিথ্যে নিয়েই বেঁচে থাকব। ওকে সত্যিটা জানাতেই হবে। রাত বাড়ে। ফোন রেখে শুতে যায় বাণী। দীর্ঘ এত বছর পর দীপ্তেশের হাতের ছোঁয়া সেই একই রকম। তবে যৌবন আর বৃদ্ধ বয়সের ফারাক তো তুমুল হবেই। ওদিকে কুন্তল অফিস থেকে ফেরে।
বিদেশে তখন সবে সন্ধ্যের মুখ দেখছে। কুন্তল ফিরতেই পারিজাত বলে, আমরা পুজোয় কলকাতায় যাব, তুমি প্লিজ কদিন ছুটি নেবে। বউয়ের এহেন আবদারে একটু চিন্তায় পড়ে কুন্তল। আর তো কদিন বাকি, এই মুহূর্তে এই দূরদেশ থেকে যাওয়া। পারিজাত বলে, আজই ফ্লাইটের টিকিট কেটে নিই। কুন্তল বোঝে পারিজাত কিছু একটা চিন্তায় আছে। রাতে তুপাই আর তাতাই ঘুমিয়ে পড়লে কুন্তল আর পারিজাত ফ্ল্যাটের ব্যালকনিতে এসে দাঁড়ায়। তোমায় অনেক কিছু বলার আছে কুন্তল, পারিজাত বলে। কুন্তল কদিন ধরেই একটু হলেও দেখছে পারিজাত বেশ অন্যমনস্ক। কুন্তল পারিজাতকে জলের বোতল এগিয়ে দিয়ে বলে, বলো। পারিজাত বলে, আমার বাবা রঞ্জন চৌধুরী নন, দীপ্তেশ সরকার। কুন্তল একটু ঘাবড়ে যায়, নিজেকে সামলে নিয়ে বলে, কি ব্যাপার, খুলে বলো। পারিজাত সমস্ত ঘটনা খুলে বলে কুন্তলকে। কুন্তল যথেষ্ট উদারমনস্ক ছেলে। কুন্তল বলে, বিয়ের পর যেদিন তোমার লেখা প্রথম পড়ি সেদিন সত্যি ভেবেছিলাম এত সুন্দর কবিতা লেখা শিখলে কি করে। তোমার বাড়ির কেউ তো এই জগতের নয়, কিন্তু আজ বুঝছি এ তোমার উত্তরাধিকার সূত্রেই পাওয়া। আমার মতন বাউন্ডুলেকে নিয়ে এত সুন্দর করে সংসার করছো। তুপাই তাতাই এত ভালোভাবে বড় হচ্ছে, সব তো তুমিই করছো। এই দূরদেশ থেকেও আমার বাড়ির সেরা বউ তুমি। আমার হাজার ভুল হাসি মুখে মেনে নিয়ে যে আমার সংসারকে ভরিয়ে রেখেছে, তার পাশে না দাঁড়ালে যে আমি হতভাগা হয়েই থাকব। তবে আমার মা বাবাকে আর বাড়ির অন্য কাউকে এই ঘটনা কোনোদিন জানিও না। তোমার অসম্মান আমি দেখতে পারবো না। কলেজ জীবনে তোমার জন্য কত ছেলে মেয়ে সাহায্য পেত, সেই দেখেই তো প্রেমে পড়েছিলাম সোনা। আজ তোমার এই দিনে পাশে না থাকলে যে মহা পাপ হবে। তুমি কাল তোমার মাকে জানিয়ে দিও পুজোয় আমরা কলকাতায় যাচ্ছি। তুমি শুয়ে পড়ো, আমি ফ্লাইটের টিকিটটা কেটে শুতে যাচ্ছি। তবে আমি না আসা অবধি ঘুমিয়ে পড়ো না কিন্তু, ওয়েট করো। কুন্তল মনে প্রাণে পারিজাতকে ভালোবেসেই বিয়ে করেছে, তাই পারিজাত সমস্ত জীবন জুড়েই বিরাজমান। সকাল হতে দীপ্তেশ প্রস্তুত কাবেরীকে সব জানানোর জন্য। কাবেরী বাড়ির লোকের মুখে সর্বাণীর কথা শুনেছিল। দীপ্তেশ আজ অকপটে সব কাবেরীকে জানায়। কাবেরী আজ এমন সত্যের মুখোমুখি হবে কল্পনাও করতে পারেনি। দীপ্তেশ কাবেরীকে বলে রঙ্গনাথ তিস্তাকে আসতে, কিন্তু রঙ্গনাথ তিস্তার কাছে নিজেদের ব্যস্ততা অনেক বেশি। তারা জানিয়ে দেয় তারা পুজোয় আসতে পারবে না। দীপ্তেশ আজ বলে একটা দাবিহীন সম্পর্ককে বয়ে নিয়ে চলেছে এতদিন, কিন্তু পারিজাতের দাবিকে সে অগ্রাহ্য করতে পারবে না। কাবেরী বোঝে সে কোনোদিনই দীপ্তেশের দাবির পাত্রী ছিল না, তাই পারিজাতের দাবি অনেক বেশি। অনিরুদ্ধ তো সব দাবি অস্বীকার করে চলে গিয়েছিল, তাই সর্বাণী আর পারিজাতকে সে কোনো সীমারেখায় আটকাতে পারবে না। অপেক্ষাতে পুজো শুরু। আজ মহাষষ্ঠী, ঢাকে কাঠি পড়ে গেছে। পারিজাত মাকে ফোন করে জানায় ওরা অষ্টমীর আগে আসতে পারছে না, দেবীর বোধন শেষ। অপেক্ষার অন্য বাসিন্দারা এই ঘটনার থেকে অনেক দূরে। ফ্লাইট আসে দমদম বিমানবন্দরে। পারিজাত কুন্তল তুপাই আর তাতাইকে নিয়ে সোজা পৌঁছাই অপেক্ষাতে। বাণী দীপ্তেশকে জানায় পারিজাত আসছে। মহা অষ্টমী পুজো শুরু। চারিদিকে পুজোর গন্ধ। বাণী দীপ্তেশকে বলে, পারিজাত এসে গেছে। মুখোমুখি পারিজাত ও দীপ্তেশ। কাবেরী আজ নির্বাক। এ যে অবিকল দীপ্তেশ, সেই চোখ, নাক, গায়ের রং। আমি তোমায় বাবা বলবো আঙ্কেল, পারিজাত বলে। দীপ্তেশ জড়িয়ে ধরে নিজের মেয়েকে। দীপ্তেশের সমস্ত দাবিহীন সম্পর্কের একটাই দাবি, সে হচ্ছে পারিজাত। কুন্তলা থাকতে পারে না, কাছে এসে বলে আমরাও আছি কিন্তু। দীপ্তেশের কাছে ছুটে আসে তুপাই তাতাই। দীপ্তেশ কাবেরীকে বলে রঙ্গনাথ তিস্তাকে যেন সব জানানো হয় সময় মতো। চোখের জলে ভেসে যাচ্ছে সীমাহীন আনন্দ। সারাদিনের শেষে পারিজাত মাকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢোকে। ফাঁকা বাড়িটা ধুলোয় ভরে গেছে। পারিজাত মাকে বলে, কাল সকালে তোমায় অপেক্ষাতে দিয়ে কুন্তলের বাড়ি চলে যাব। অপেক্ষাতে বাণীর ঘরে তালা আজ। দীপ্তেশ আর কাবেরী নিজের ঘরে ঢোকে। বাণীকে সে কোনোদিনও পায়নি। দীপ্তেশের আজ প্রাপ্তি পারিজাত, দীপ্তেশের দাবি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।